স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মাই ডিয়ার লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স, আমি তামিম আহমেদ আছি স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে। এখন থেকে আমাদের পারফর্ম করা নতুন গল্পগুলো পাবেন স্টোরি জোন লিমিটেড ইউটিউব চ্যানেলে, যেটির তত্ত্বাবধানে থাকবেন আমাদের নয়নিকা আপু, এবং পাশাপাশি থাকবে ছোট গল্পগুলো, যেটি সার্বিক তত্ত্বাবধানে থাকবো আমি নিজেই। আমরা আশা করছি আপনারা আমাদেরকে উৎসাহ দিবেন এবং আমাদের সঙ্গে নিয়মিত থাকবেন। ধন্যবাদ। অপূর্ণ মনোরথে তনয়াকে ফিরতে হলো। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। অটোরিকশায় বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে তারা বাড়ি ফিরল। আগামীকাল তারা ফিরে যাবে। আজ শেষ রজনী। সারাদিন ঘুরে খুব ক্লান্ত হয়ে পড়েছিল তনয়া। স্বরূপ মায়ের সাথে গল্প করছিল বাইরে। সে ঘরে এসে শুয়ে পড়ল। চোখ লেগে এলো কখন যেন। গভীর ঘুমে একসময় তার মনে হলো কেউ তাকে যেন টানছে কিংবা ঠেলছে। তনয়ার ঘুম আধো আধো ভাঙল। চোখ পেল না সে, তবে বুঝতে পারলো পাশের মানুষটা তাকে টেনে নিয়ে বুকে জড়িয়েছে। অভ্যাস হয়ে গেল এই কদিনেই। তনয়ার ঠোঁটে মৃদু হাসি ফুটল। স্টেশনে তনয়াকে নিতে বাবা মা দুজনেই এসেছেন। ট্রেন থেকে নেমে তাদের দেখতে পেয়েই চিৎকার করে ছুটে গেল তনয়া। জড়িয়ে ধরল মা বাবাকে। ওনারা ওখান থেকেই ওকে নিয়ে যাবে। স্বরূপের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে চড়ে বসলো তনয়া। একদিকে বাসায় যাওয়ার প্রচণ্ড আনন্দ, আবার অন্যদিকে মনে চাপা কষ্ট কাজ করছে। স্বরূপকে অনেকবার বলা হয়েছিল, কিন্তু সে যাবে না। অফিসে যেতে হবে, কত কি নাকি কাজ আছে। বিয়ের পর শ্বশুরবাড়ি যাবার যে রীতি আছে সেটা পালন করা হলো না। ওদের দার্জিলিং যাবার তারিখ ফিক্সড। এখন নাকি অফিসের কাজকর্ম ম্যানেজ করে রাখতে হবে, নইলে এই বিয়ের ছুটির পর পর আবার ছুটি পাওয়া যাবে না। তনয়া গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। মিলিও এসেছিল ওদের সাথে। সে হাত নাড়ছে। স্বরূপ পাশে দাঁড়িয়ে তাকিয়ে আছে, তার দৃষ্টি ধোঁয়াশার মতো। তাতে আবেগ খুঁজতে গিয়ে ব্যর্থ হলো তনয়া। ওর কি একটু কষ্ট হবে না? এক ফোঁটাও না? সারাদিন মা বাবার সাথে কাটিয়ে মায়ের হাতের রান্না খেয়ে রাতে নিজের ঘরে ঘুমোতে গিয়ে তনয়ার ভারী শান্তি শান্তি লাগলো। এতদিন মনে হচ্ছিল সে যাযাবর হয়ে গেছে। আজ শান্তির ঘুম হবে। কোলবালিশ জড়িয়ে ধরে নরম গদিতে গা ডুবিয়ে আরামে চোখ বন্ধ হয়ে এলেও পর মুহূর্তে চোখ খুলে গেল। সব আছে, তবু কী যেন নেই। তার এতদিনের সঙ্গী কোলবালিশটাকে পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে পাশে আস্ত মানুষ চাই, মানুষের গায়ের ঘ্রাণ চাই, বুকের উষ্ণতা চাই। কিন্তু এই কিছুদিন আগেও তো সব ঠিক ছিল। এই ঘরে, এই বিছানায় তার সব শান্তি গুটিসুটি হয়ে পড়েছিল। বিয়ে হওয়া মানেই কি তবে নিজের পুরানো অস্তিত্ব বিসর্জন দিয়ে দেয়া, নিজেকে দুভাগ করে ফেলা? স্বরূপ এখন কি করছে? স্বরূপ ল্যাপটপে কাজ করছিল। প্রচুর কাজ জমেছে। তার পাশে ধুমায়িত কফির কাপ। স্ক্রিন থেকে চোখ সরছে না মুহূর্তের জন্য। এসব কাজ তাকে সব সময় করতে হয়, কখনো খারাপ লাগেনি। আজ লাগছে, পুরোপুরি বিরক্ত লাগছে। তার রাত জাগার অভ্যাস ছিল। অদ্ভুত কারণে জলদি ঘুমিয়ে পড়া সিন্ড্রেলাকে জড়িয়ে ধরলে তার ঘুম চলে আসতো। আজও আসছে, কিন্তু সিন্ড্রেলা নেই। সে জানে বিছানায় যাওয়া মাত্র তার ঘুম নির্বংশ হবে, কিন্তু এখন এক একটা হাই তোলা তাকে বারবার ঘুমের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। কিন্তু এই ঘুম একা একা ঘুমাবার নয়। কি বিরক্তিকর একটা বিষয়। স্বরূপ একসময় ল্যাপটপ বন্ধ করে বারান্দায় গিয়ে বসলো। তনয়ের প্রতি তার আকর্ষণটা সে কী দিয়ে ব্যাখ্যা করবে? শরীর আকর্ষণ? শুধুই কি তাই? তাই হবার কথা, কারণ মেয়েটাকে তার সারাক্ষণ মনে পড়ছিল না। এই যে রাতে ঘুমানোর সময় হয়েছে, এখন মনে পড়ছে। স্বরূপ আস্ত সিগারেট শেষ করতে করতে মস্তিষ্কের জটিল চিন্তা সরলীকরণ করে ফেলল। তনয়ার জন্য সে যা অনুভব করছে তার পুরোটাই জৈবিক প্রয়োজন, আর কিছুই নয়। আরেকটা বিষয় হলো, মেয়েটা ভালো, তাই কয়েকদিন একসাথে থেকে ওর একটা প্রভাব তার মনের মধ্যে ছাপ ফেলে গেছে। উঠে পড়ে আবার ল্যাপটপ অন করলো সে। তখনই তনয়ার ফোন এলো। ঘড়িতে 12:40। ফোন ধরে সে বলল, ঘুমাওনি? না, ঘুম আসছে না। সিন্ড্রেলাদের ঘুম আসতে এত দেরি হয় জানতাম না তো। একটা রাক্ষস ওর ঘুম চুরি করে পালিয়ে গেছে। স্বরূপ মুখ দিয়ে চু চু শব্দ করে বলল, আহারে, তা এখন কি করতে হবে? রাক্ষসটাকে এসে ঘুম দিয়ে যেতে হবে। পারলে রাক্ষস বধ করে ঘুম নিয়ে যাও। যা, কি বলো? যা মনে হলো তাই। কাল এসো না এখানে, তোমাকে মিস করছি। মিস করলে নিজে চলে এসো, আমি পারবো না যেতে। তুমি খুব খারাপ।
রাক্ষস জাতি ভালো ছিল কবে? গতকালও ভালো ছিল। খারাপ লোকের সাথে কথা বলতে রাত বিরাতে ফোন করছো কেন? সরি, বাই। বাই বাই। সৌরভ ফোন কেটে দিল। তনয়া ভাবেনি এভাবে ফোন কাটবে, সে ভেবেছিল তাকে কিছু বলে মানাতে চেষ্টা করবে। আস্ত বাজি তো। আধা ঘন্টা পর তনয়ার নাম্বার থেকে ভিডিও কল এলো। এখনও জেগে সৌরভ দেরি করলো না। তনয়াকে দেখতে ইচ্ছে করছিল। ছবি বের করতে গিয়েও নিজের মনের সাথে লড়াইয়ে পেরে উঠছিল না। কল ধরে দেখলো অন্ধকার। সে বিরক্ত মুখে বলল, অন্ধকারে যখন দেখাবে তখন ভিডিও কল করেছো কেন? তোমাকে দেখতে। দেখা হলো তো, বাই। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকে দেখবে? দেখাও। তনয়া আলো জ্বালিয়ে দিল। সৌরভ ছিটকে উঠল। মোবাইলটা আরেকটু হলে হাত থেকে পড়ে যেত। ভয়ানক একটা চেহারা দেখা যাচ্ছে। কয়েক সেকেন্ড লাগলো তার বুঝতে যে ওটা তনয়া। কাজল আর লিপস্টিক মেখে ভূত সেজেছে। তনয়া খিলখিল করে হাসছে। সৌরভ দাঁত কিরমির করে বলল, প্রতিশোধ? না তো, তুমি আমাকে ভূত ডাকো, তাই ভূত হয়ে দেখালাম। ভূত ডাকে না, ভূত ডাকে। সে যাই হোক, আমাকে কেমন লাগছে বলো? ভূতের এক্সিবিশন হলে প্রেজেন্ট করা যাবে, কেউ সন্দেহও করবে না যে তুমি মানুষ। বাহ, তাহলে ভালো সেজেছি বলো। তুমি যা তাই সেজেছ, খারাপ কি? তুমিও তাহলে ঝান্টু মিয়া সেজে বসে থাকো। কেমন করে সাজে? মুখে ছাগল দাড়ি আর মাথায় চারকোনা টুপি পরলেই চলবে। সৌরভ হাসলো। কথা চললো আরও অনেকক্ষণ। সৌরভের আর কাজ করা হলো না। ফোন যখন রাখলো তখন ঘুমে চোখ জড়িয়ে আসছে তার। পরপর কয়েকদিন একই রুটিন চললো। সারাদিন দুজন ব্যস্ত থাকতো। রাতে ভিডিও কলে কথা হয় তাদের। তনয়ায় কল করে। সে প্রথম দিন ভূত সেজেছিল। এরপর থেকে উল্টাপাল্টা সব ফিল্টার দিয়ে রাখে মুখের ওপর। আসল চেহারা স্বরূপকে দেখাতে দেয় না। স্বরূপ নানা কথা বলে ফিল্টার সরানোর চেষ্টা করে। তনয়া সরায় না। তার কথা হলো সে স্বরূপকে দেখতে ফোন করেছে। স্বরূপের যদি তাকে দেখতে ইচ্ছে হয় তাহলে যেন নিজে কল করে নেয়। স্বরূপ করে না, রোজই ইচ্ছে করে, তবু করে না। একদিন আর থাকতে না পেরে করে ফেললো। তনয়া খুশি হয়ে কল ধরলো। কয়েকদিন পর তনয়ার স্বাভাবিক চেহারা দেখে কেমন ভালো লাগতে শুরু করলো স্বরূপের। তনয়া বলল, অবশেষে ফোন করলেন তাহলে? স্বরূপ তা স্বীকার করবে কেন? সে বলল, ভুলে করেছি, আসলে মাকে ফোন করছিলাম। তনয়া সাথে সাথে কল কেটে দিল। স্বরূপ থতমত খেয়ে গেলেও আর কল করলো না। তনয়াও সেদিন আর স্বরূপকে কল করলো না। তার পরের দিনও না। স্বরূপের শ্বশুরবাড়ি যাবার কথা ছিল শুক্রবার। সে বৃহস্পতিবার অফিস থেকে ফেরার পথে কি মনে করে শ্বশুরবাড়ির দিকে রওনা দিল। তনয়া দুদিন ধরে কথা বলছে না। তার রাতের ঘুম তো হচ্ছেই না, কাজকর্ম লাটে ওঠার জোগাড়। তনয়া স্বরূপের এই অনাকাঙ্ক্ষিত আগমনে সব রাগ ভুলে গিয়ে হাসি মুখে বলল, ইস, তুমি কি কদিন আর সুন্দর হয়েছ? সুন্দর হব কেন, কাজের চাপে আরো শুটকি লেগে গেছি। কিন্তু আমার কাছে আগের চেয়েও বেশি সুন্দর লাগছে। সেই রাতে তনয়ার ঘুম খুব ভালো হলো। তার মনে হলো এতদিনে তার ঘরে শান্তি ফিরে এসেছে। সব আগের মতো হয়ে গেছে, শুধু ওর কোলবালিশটা বদলে গেছে, এই যা। তনয়ার ঘরের বিশাল বুক সেলফটা মনোযোগ দিয়ে দেখছিল স্বরূপ। শেষে মন্তব্য না করে থাকতে পারল না সে। তোমার বইয়ের কালেকশন তো দারুণ। হ্যাঁ, ছোটবেলা থেকে জমিয়েছি সব। বই পড়তে ভালোবাসো বুঝি? খুব। আগে তো বলনি। সময়টা কোথায় পেলাম? স্বরূপ বই দেখতে লাগলো। আহমেদ সফার বইগুলো দেখে বলল, এগুলো সব পড়েছো? হ্যাঁ। কেমন লাগে? দারুণ, আমার পছন্দের লেখক। স্বরূপ একটু অবাক হয়ে তাকায়, তারপর বলে, আমার মনে হতো মেয়েরা আহমদ সফা বোঝে না। তনয়া ভ্রু কুচকে বলল, এর মানে কি? বুঝবে না কেন? মেয়েদের মাথায় কি ঘিলু কম? ঠিক সেটা না। স্বরূপ কথা ঘোরালো, আমার আসলে ধারণা ছিল মেয়েরা বেশিরভাগই শুধু প্রেম ভালোবাসা গল্প পড়ে, যেমন শরৎচন্দ্র কিংবা হুমায়ুন। হাত উল্টে তনয়া বলল, মেয়েরা সবই পড়ে, পাঠকদের মধ্যে মেয়ে পাঠকই বেশি, বুঝলে? এত যে জ্ঞান দিচ্ছ, তোমার নিজের বাড়িতে তো বইয়ের চিহ্নও দেখলাম না। বই পড়ি না অনেক দিন। কেন? ইচ্ছে করে না, ব্যস্ততায় বই পড়ার ইচ্ছে মরে গেছে। বলতে বলতে সে ড্যান ব্রাউনের ইনফার্নো বইটা টেনে নিয়ে বেতের চেয়ারে হেলান দিয়ে বসলো। পড়বে এখন? এটা অনেক আগের পড়া, খুব পছন্দের ছিল,
কিন্তু ভুলে গেছি অবশ্য। আরেকবার পড়াই যায়। আচ্ছা পড়ো। তুমি খুশি হচ্ছ কেন? আমার খুব ইচ্ছে ছিল আমার বড় বই পড়বে, তারপর একসাথে বই কিনবো, পড়বো, আলোচনা করব। বই পড়া ছেলের অভাব পড়ে গিয়েছিল বুঝি? মানে? এই যে আমাকে বিয়ে করে ফেললে। তোমার সাথে কপালে লেখা ছিল। স্বরূপ পাকা হাসলো, কিচ্ছু বলল না। আমি কি তোমাকে খুব বিরক্ত করছি? স্বরূপ বই থেকে চোখ না তুলে বলল, গানের সুরে প্রশ্নটা করো, তাহলে উত্তর দেব। তনয়া একটা কুশন ছুঁড়ে মারলো স্বরূপের মুখে, তারপর উঠে চলে গেল। স্বরূপ কুশনটা বুকে জড়িয়ে বই পড়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর তনয়া 2 কাপ কফি নিয়ে ফিরল। একটু আগেই সকালের নাস্তা সেরেছে তারা। আজ অনেক রান্না বান্না হবে। মা আগে থেকেই পাশের বাড়ির ছোটা বুয়া বিনু খালাকে বলে রেখেছিল তাকে একবেলা কাজ করে দিয়ে যেতে হবে, আর ওদের গৃহপরিচারিকা তো আছেনই। মা তনয়াকে বললেন তাকে কোনো সাহায্য করতে হবে না, সে স্বামীকে সঙ্গ দিতে পারে। তনয়া একটু লজ্জা পেয়েই চলে এসেছে। স্বরূপ কফির কাপ হাতে বলল, তুমি বানিয়েছো? না, মা বানিয়েছে। তুমি কি রান্না বান্না পারো না? পারবো না কেন? কখনো খাওয়ালে না তো। আশ্চর্য তো, সুযোগ পেলাম কখন? তাই তো। স্বরূপের আরও কিছু অসংলগ্ন কথা বলে গেল বই পড়ার ফাঁকে ফাঁকে। তার প্রধান মনোযোগ রইল বইতে। তনয়াও একটা বই নিয়ে বসেছে, পশ্চিমবঙ্গের লেখকের বই। খুব নামডাক হয়েছে বইটার। এটা নিয়ে সিরিজও তৈরি হয়েছে, ইন্দুবালা ভাতের হোটেল। সেই কবে কিনে রেখেছিল তনয়া, আজও পড়া হয়নি। পড়তে শুরু করে তনয়ার খুব মজা লাগতে শুরু করলো। কত রকমের রান্নার বর্ণনা আর সাথে এগিয়ে যাওয়া ইন্দুবালার জীবনের গল্পটা। এক পর্যায়ে তনয়ার চোখে পানি চলে এলো। সে বই বন্ধ করে অন্যদিকে তাকাতেই দেখলো স্বরূপ চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। ওর মুখে এত গম্ভীর বিষাদের ছায়া সে আগে দেখেনি। কিসের এত বেদনা তার? স্বরূপ অনেকক্ষণ পর চোখ খুলল। তার চোখ লাল। তনয়ার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ঘুমিয়ে পড়েছিলাম। তনয়া জানে ও ঘুমায়নি, এই মাত্র একটা মিথ্যে বলল। সে কি এত কাছে থেকেও মানুষটাকে স্পর্শ করতে পারছে না? বইটা সেলফে রেখে দিয়ে বারান্দায় চলে গেল স্বরূপ। তনয়াও আর কিছু পড়তে পারল না, একটা দীর্ঘশ্বাস ঝুলে রইল ঘরে। দুপুরের খাবারটা জমজমাট হলো। এত পদ দেখে স্বরূপের মাথা ঘুরে যাবার জোগাড়। সে হেসে বলল, আন্টি, এত রকম আমি জীবনেও খাইনি, এসব 1 মাস ধরে খাওয়া যাবে। তনয়ার মা হাসি মুখে বললেন, বিসমিল্লাহ বলে শুরু করো, আজকেই খেতে পারবে। স্বরূপ মনে মনে ইন্নালিল্লাহ পড়ল। খাবে না করেও সে কম খেলো না। তনয়া খেয়াল করলো স্বরূপ বেশ আরাম করে খাচ্ছে। মা আর বাবার যত্নটা সে উপভোগ করছে। ওর চোখে মুখে সকালকার সেই বিষাদের ছিটে ফোটাও নেই। কি প্রাণবন্ত হাসি! মানুষটা ভালোবাসে, তাহলে তাকে কেন নয়? সে কি ভালোবাসতে পারছে না, নাকি তার ভালোবাসা মানুষটাকে স্পর্শ করছে না? সন্ধ্যার দিকে ওরা রওনা দিল নিজেদের বাসায়। মা সাথে খাবার দাবার দিয়ে দিয়েছেন। তনয়ার জিনিসপত্র তো আছেই। স্বরূপ সব জিনিস গাড়িতে তুলতে তুলতে বলল, তোমাকে নিয়ে বাসা বদলাতে হলে আমার খবর হয়ে যেত। ভাগ্যিস নিজের ফ্ল্যাটে থাকি। তনয়া কিচ্ছু বলল না, দন্ত বিকশিত হাসি উপহার দিল। বাড়িতে পৌঁছে তনয়া বড় করে একটা নিঃশ্বাস নিল। যদিও বিয়ে করে এখানেই সে এসেছিল, তবু এই প্রথম তার মনে হলো এই তো তার সংসার, তার বর্তমান ঘর। নিজের ঘরের মতো শান্তি লাগছে। এর আগে মা চাচিরা থাকায় ভালো করে দেখতে পারেনি তনয়া। আজ ঘুরে ঘুরে সব দেখল। 4টা বেডরুম, সবগুলোই সুন্দর করে সাজানো। রান্নাঘরটা দুর্দান্ত বলা যায়, পুরোটা ঝকঝক করছে। বসার ঘরটা বড়, একপাশে বিশাল জানালায় হালকা রঙের মসৃণ কাপড়ের পর্দা টানা। পর্দা সরিয়ে দিতে আলোর জ্বলা শহরের বড় একটা অংশ যেন উন্মুক্ত হলো চোখের সামনে। সে মনে মনে স্বরূপের রুচির প্রশংসা না করে পারল না। স্বরূপের কথা মনে হতেই নিজেদের বেডরুমে উঁকি দিল সে। জানালার পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছে কার সাথে যেন। সে পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরল স্বরূপকে। স্বরূপের কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। সে ধীরে সুস্থে কথা শেষ করে ঘুরে দাঁড়িয়ে বলল, কি হয়েছে? বাসাটা এত সুন্দর করে সাজিয়েছো তুমি, আমি ইমপ্রেসড। তোমাকে ইমপ্রেস করতে তো সাজাইনি। তনয়া একটু অপমান বোধ করে বলল, তা জানি, কিন্তু কাকে ইমপ্রেস করতে সাজিয়েছো শুনি? নিজেকে।
তনয়া ওর কথা কানে নিল না। মাঝে মধ্যে লোকটাকে বিরক্তিকর লাগে। সে জিনিসপত্র একটু একটু করে গোছাতে শুরু করলো। স্বরূপের ডাক শুনে একটু পরে উঠে পড়ল। বসার ঘরে গিয়ে দেখলো সে 2 কাপ চা বানিয়ে সাজিয়ে রেখেছে। তনয়া যেতেই বলল, লাইট অফ করে দিয়ে এসে বসো। অন্ধকারে চা খাবে? অফ করো আগে, তারপর দেখো কি হয়। তনয়া লাইট বন্ধ করে মুগ্ধ হয়ে গেল। বিশাল জানালা দিয়ে চাঁদের আলো গলগল করে ঢুকে যাচ্ছে। আজ বোধহয় পূর্ণিমা। রূপার থালার মতো 4টা আকাশে বসে বিলিয়ে দিচ্ছে সব রূপ। স্বরূপ জিজ্ঞেস করলো, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। চা খেতে অসুবিধা হবে না। সে পাশে গিয়ে বসে চায়ের কাপ তুলে নিল। বেশ কিছুক্ষণ নীরবতার পর স্বরূপ বলল, আজকে যে বইটা পড়তে নিলাম তার সাথে কিছু স্মৃতি জড়িয়েছিল, সেই জন্য কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিলাম সকালে। তনয়া মনে মনে বলল, অন্য মনস্ক না, কথাটা হবে আবেগে, কিন্তু আপনাকে তো তা বলা যাবে না। বললে বলবেন আপনার আবেগ টাবেগ কিচ্ছু নেই। ওটা আমাকে একজন উপহার দিয়েছিল জন্মদিনে। পড়ার পর তার সাথে লম্বা আলোচনা হয়েছিল। তোমার বইটা অনুবাদ হলেও আমি পড়েছিলাম ইংরেজিতে। সে ইংরেজি সাহিত্য পছন্দ করত, ছাত্রীও ছিল ইংরেজি সাহিত্যের। ওর জন্যই অনেক বই পড়েছিলাম। চলে যাবার পর আর পড়িনি। তনয়া চুপ করে শুনল শুধু। আবার কিছুক্ষণ নীরবতা। স্বরূপই ফের কথা শুরু করলো, ও সবসময় সেই টিচারের কথা বলতো। তার গলায় পোয়েট্রি শুনলে নাকি পাগল পাগল লাগে। আমার রাগ হতো, অভিমান হতো, কিন্তু বুঝিনি মানুষটাই আমার নেই। তনয়া স্বরূপের একটা হাত ধরল। একসময় মৃদু স্বরে জিজ্ঞেস করলো, তুমি এখন ওকে ভালোবাসো? স্বরূপ তনয়ার হাতটা আঁকড়ে ধরল। হাত কাঁধে মাথা রেখে বলল, না তনয়া, ভালোবাসি না। তবে সবটা ভালোবাসার বিশ্বাস তার জন্য একটা কাচের জারে জমিয়ে রেখেছিলাম, জারটা ভেঙে গেছে। আমার সব বিশ্বাস আর ভালোবাসা ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। আমার সেই ভালোবাসার টুকরোগুলোর জন্য কষ্ট হয়, কাউকে বিশ্বাস করতে না পারার জন্য কষ্ট হয়, তার দেয়া অপমানের জন্য কষ্ট হয়। আমি ভুলতে পারি না সেসব। তুমি বুঝবে না তনয়া, এতটা বিশ্বাসঘাতকতা চাইলেই ভোলা যায় না। তনয়া বুঝলো তার কাঁধ ভিজে যাচ্ছে। স্বরূপ কাঁদছে, ওর ভেতরটা কষ্টে মুচড়ে যাচ্ছে। তবুও তার মাঝে একটা স্বস্তি টের পাচ্ছে সে। ভালোবাসা না থাকুক, স্বরূপ তাকে ভরসা করতে শুরু করেছে, আপন ভাবতে শুরু করেছে। নয়তো এসব কথা তাকে বলতো না, তার কাঁধে মাথা রেখে কাঁদতও না। তনয়া চুপচাপ স্বরূপের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো, যতক্ষণ না তার কান্না থেমে যায়। একসময় সে নিজেই সামলে নিয়ে উঠে বসলো। ধরা গলায় জিজ্ঞেস করলো, তোর খুব খারাপ লেগেছে সব শুনতে, তাই না? তনয়া সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলল, তুমি আমাকে সব বলতে পারো, যা মনে আসে সব বলে দিলে তুমি হালকা হবে, তোমার মনও, আমি তাতে খুশি হব। স্বরূপ এবারও হাসার চেষ্টা করে ব্যর্থ হলো। তার অপরাধবোধ হচ্ছে কিছুটা। তনয়ার জায়গায় অন্য কেউ হলে ঝগড়া করত প্রাক্তনের কাহিনী শুনে, আর এই মেয়ে তাকে সান্ত্বনা দিচ্ছে। সে মনে মনে বলল, তুমি এত আলাদা কেন? তুমি এত ভালো কেন? তনয়া যখন চিৎকার করে জেগে উঠল তখন ঘড়িতে 2:30 বাজে। ওর চিৎকারের শব্দে ঘুম ভেঙে গেছে স্বরূপের। সে তড়িঘড়ি করে উঠে বসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল। তনয়া তখন জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয়ানক একটা স্বপ্ন দেখেছে সে। স্বরূপ তার কাঁধে হাত রেখে বলল, তনয়া ঠিক আছো? তনয়া একটু ধাতস্থ হলে উত্তর দেয়, হ্যাঁ। স্বরূপ তাকে পানির গ্লাস এগিয়ে দিল। জিজ্ঞেস করলো, খারাপ স্বপ্ন দেখছিলে? তনয়া স্বপ্নটা মনে করতে চায় না। পরপর 2টো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তার, একবার স্টেশনে আর একবার গ্রামে। 2টো মিলে বিভৎস এক স্বপ্নের রূপ নিয়েছে। সে সব ভুলে থাকতে চায়, এমনিতে অনেকটা ভুলে থাকেও, কিন্তু অবচেতন মন বলেও একটা জিনিস আছে, সে ভোলে না। তনয়া পানিটা এক চুমুকে শেষ করে বলে, বাজে স্বপ্ন দেখেছি। স্বরূপ আর স্বপ্নের কথা তোলে না, বলে, শুয়ে পড়ো, লাইট অফ করব? তোমার এত লাইট অফ করতে ইচ্ছে হয় কেন বলবে? একটু আলো থাকলে কি হয়? বলতে বলতে তনয়ার চোখে পানি চলে এলো। স্বরূপ অবাক হয়ে বলল, আমি কি কাদার মতো কিছু বলেছি? এরকম রিয়াক্ট করছো কেন মাঝরাতে? তনয়া এবার উত্তরই দিল না। বিছানা থেকে উঠে বেরিয়ে গেল। পাশের খালি ঘরে আলো জ্বলে বসে রইল।
তার ইচ্ছে করছে না কোনো কথা বলতে, বরং ভয় করছে, বুক কাঁপছে। বারবার স্বপ্নে দেখা কালো রোমশ হাতের কথা মনে পড়ে যাচ্ছে। একা ঘরে তার আরও ভয় করতে লাগলো, কিন্তু স্বরূপের ওপরও রাগ হচ্ছে। রাতে একটা মানুষ ভয় পেয়ে জেগে উঠলে এরকম কড়া সুরে কথা বলবে কেন? তনয়ার সাথে কেউ কোনো দিন জোরে কথা পর্যন্ত বলেনি। তার এবার সত্যিই ভীষণ মন খারাপ লাগতে শুরু করলো। সাথে ভয় তো আছেই, চোখের পানি বাদ মানতে চাইছে না। একসময় সে ফুপিয়ে কাঁদতে থাকলো। তনয়া চলে যাবার পর স্বরূপ কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে শেষে শুয়ে পড়ল। রাত দুপুরে মেয়েদের ন্যাকামি সহ্য করতে পারবে না বলেই সে বিয়ে করতে চায়নি। শখ করে এই মেয়েই তাকে বিয়ে করেছে। সামান্য কথা সহ্য করতে না পারলে সারা জীবন মা বাবার পুতু পুতু কন্যা হয়ে থাকা উচিত ছিল না? শুয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলো স্বরূপ। ঘুমটা হাওয়া হয়ে গেছে, তার চেয়েও বেশি হাওয়া হয়েছে তার বুকের ভেতরটা। খারাপ লাগা জমা হচ্ছে একটু একটু করে। আশ্চর্য তো, সে মেয়েটার উপরে বিরক্ত হলে তার জন্যই আবার খারাপ লাগবে কেন? যত সব বাজে অনুভূতি। মোবাইলটা টেনে নিল সে, ফেসবুকের পাতা খুলে বসলো। আজকাল এই এক জিনিস পৃথিবীর সব ভুলিয়ে দিতে পারে। কত হাসি ঠাট্টা বিনোদনে ভর্তি এই জগৎ। স্বরূপের বড় কঠিন সময়ে এই ফেসবুকিং করে সে লম্বা সময় কাটিয়ে দিত। পরে অবশ্য আরও বেশি হতাশ লাগতো, তবুও তো সময়টা কেটে যেত। আজ কাটলো না। অনেকক্ষণ নিউজ ফিডে ঘোরাঘুরি করেও সে দেখলো ঘড়ির কাঁটায় অতিবাহিত হয়েছে মাত্র 15 মিনিট, অথচ সাধারণত উল্টোটা হয়। সবচেয়ে মজার বিষয় হলো, তনয়ার সাথে যে লাইট নিয়ে কথা কাটাকাটি হলো, সেই লাইট সে তখন থেকে জ্বালিয়েই রেখেছে, বন্ধ আর করেনি। স্বরূপ শেষ পর্যন্ত উঠে বসলো। নিজেও বুঝতে পারল না কখন সে বসা থেকে উঠে দাঁড়িয়েছে আর কখন পায়ে পায়ে পাশের ঘরে চলে গেছে। তনয়া তখনও কাঁদছে, তার জামার সামনের অংশ ভিজে গেছে চোখের পানিতে। স্বরূপের এবার সত্যিই দুশ্চিন্তা হতে লাগলো। সে পাশে বসে তনয়ার মাথায় হাত রেখে বলল, তনয়া, এই তনয়া, কি হয়েছে তোমার? খুব খারাপ স্বপ্ন দেখছিলে নাকি আমার কথায় কাঁদছো? পাগল নাকি তুমি তনয়া? তনয়া মুখ ঘুরিয়ে রাখলো। স্বরূপ নরম সুরে কথা বলায় তার অভিমান উপচে পড়ছে। গলে পড়বে না সে। যদিও রাগ বা অভিমান কোনোটাই দীর্ঘমেয়াদ তার মনে বসে থাকে না, একা একাই উড়ে চলে যায়। তার উপর এখন একজন বসে বাতাস দিচ্ছে। স্বরূপ হাত দিয়ে চেপে তনয়ার মুখটা ঘোরানোর চেষ্টা করলো। তনয়া শক্ত হয়ে রইল। সে এবার উল্টো পাশে গিয়ে বসলো। তনয়া সাথে সাথে মুখ ঘুরিয়ে নিল। এবার তার হাসি পাচ্ছে। কী মুশকিল! এই মাত্র যেসব কান্না ভেতর থেকে বানের স্রোতের মতো ভেসে আসছিল, সেসব কোথায় গেল? নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো তনয়া। না রে তনয়া, দৌড়ে ধারে কিচ্ছু হবে না। তুই একটা চরম বোকা, ইমোশনাল ফুল, না আবেগী বেকুব। স্বরূপ এদিকে সত্যিই ঘাবড়ে গেছে। সহজ একটা মেয়ে এরকম করছে কেন? গভীর দুঃখ পেয়েছে? সে তো এত কঠোর ব্যবহার কখনো করে না, বরং ওর নরম স্বভাবের জন্য যথাসম্ভব নমনীয় হওয়ারই চেষ্টা করে। স্বরূপ এবার তনয়াকে জোর করে উঠিয়ে কোলে তুলে নিল, রওনা দিল নিজেদের ঘরের দিকে। তনয়া প্রথমে চমকে গিয়েছিল। স্বরূপের কোলে চড়ে তার ভারী মজা লাগলো, হাসিও পেয়ে যাচ্ছিল, কিন্তু অনেক কষ্টে হাসি আটকে মুখটা গম্ভীর করে রাখলো সে। হয়তো একটু বেশি অভিনয় হয়ে গিয়েছিল। স্বরূপ ওকে কোলে রেখেই জিজ্ঞেস করলো, তনয়া, তোমার কি বাথরুমে যাওয়া প্রয়োজন? তনয়া আর পারল না, হেসে ফেলল। স্বরূপ চোখ বাঁকিয়ে জিজ্ঞেস করলো, কাহিনী কি? তনয়া এবার স্বরূপের গলা জড়িয়ে ধরে স্বাভাবিক সুরেই বলল, কিচ্ছু না, আমার খুব খারাপ লাগছিল। তুমি মন খারাপ ভালো করে দিয়েছো। আমার জন্যই তো মন খারাপ হয়েছিল। পুরোটা তোমার দোষ নয়, স্বপ্ন তো দেখেছিলাম, কিন্তু তুমি বলো আর এরকম করে কথা বলবে না, আমার কষ্ট হয়। কিরকম করে? এই যে ধমক দিয়ে। তুমি বয়সে কত ছোট, একটু একটু ধমক না খেলে হয় নাকি? না, একটুও না, আমি কোনো ধমক চাই না। কি চাও? স্বরূপ এবার খানিকটা তরল গলায় বলল। তনয়া কথা বলল না, তার আবারও হাসি পাচ্ছে। সে বুঝে গেছে চাইলেও কোনোদিন এই মানুষটার সাথে সে রাগ করে থাকতে পারবে না। ওর মুখ দেখে সব অপরাধ ক্ষমা করে দিতে পারবে। একটু আহ্লাদ করলে নিজেকে মেলে দিতে ওর একটুও সময় লাগবে না। এরকম বিধ্বংসী অনুভূতির কি কোনো মানে হয়? ওর ঘোর লাগা চোখের দিকে তাকিয়ে স্বরূপের মনে হলো
মেয়েটা পাগল হয়ে গেছে। সে তো তাবিজ কবজ করেনি, এত পাগল হওয়ার কি কারণ? তুমি কি আজকে আমাকে নামাবে না? বলতে বলতে খিলখিল করে হেসে ফেলল তনয়া। স্বরূপকে বিছানায় নামিয়ে দিল। পরক্ষণেই তনয়ার হাসি চাপা পড়ে গেল স্বরূপের ঠোঁটের ভাঁজে। কিছুক্ষণ পর তনয়া টেবিল ল্যাম্পটা বন্ধ করতে হাত বাড়াতেই স্বরূপ খপ করে ধরে হাতটা সরিয়ে নিয়ে বলল, আজ তো লাইট বন্ধ হবে না, ওটা আলো ছড়াবেই। তনয়া শক্ত মুঠির ভেতর থেকে হাত ছাড়াতে ব্যর্থ হয়ে চোখ দুটোই বন্ধ করে ফেলল। ওদের ঘুম হয়েছিল শেষ রাতের দিকে। তনয়া ক্লান্তিতে মরার মতো ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই শুনেছে স্বরূপ তাকে বলেছে সে অফিসে যাচ্ছে। তনয়া কোনো রকমে চোখ মেলে দেখেছে মফ কালারের শার্ট, কালো প্যান্ট পরা এক ব্যস্ত মূর্তি ঘোরাফেরা করছে। আর একটু কষ্ট করে পুরোপুরি চোখ মেলতেই চোখে পড়েছে ওর ব্যাক ব্রাশ করা চুলের নিচে সুন্দর মুখে ব্যস্ততার ছাপ, আর একটু ভ্রুকুটি। আহারে! তনয়া উঠে বসতে বসতে বলল, আমার জন্য তোমার এত তাড়াহুড়ো করতে হলো, তাই না? স্বরূপ ঘুরল তার দিকে। উঠেছো কেন? তোমার কি অফিস আছে নাকি? ঘুমাও। কিন্তু তুমি খাবে না? স্বরূপ ব্যস্তভাবে ঘড়ি দেখল, তারপর এক ছুটে এসে তনয়ার গালে চুমু খেয়ে বলল, এই তো খেলাম, এখন যাই, তুমি খেয়ে নিও, সব আছে ফ্রিজে। তনয়ার চোখে আবারও ঘুম জড়িয়ে এলো। ঘুমের সাথে মিশে রইল মিষ্টি পারফিউমের ঘ্রাণ। মনে হলো স্বরূপ আশেপাশেই তো আছে। তনয়ার ঘুম ভাঙল কলিং বেলের শব্দে। সে উঠে ঝিম ধরে কয়েক মুহূর্ত বসে থাকলো, তারপর ওড়না খুঁজে নিয়ে দরজা খুলতে গেল। দুরি খালা এসেছেন। দুরি খালার সাথে ওর বিয়ের পরদিন পরিচয় হয়েছিল। উনি একবেলা এসে বাড়ির সব কাজ করে দিয়ে যান। ফ্ল্যাটের একটা চাবিও ওনার কাছে থাকে। তনয়া দরজা খুলেই হাসি মুখের দেখা পেল। খালা ঘরে ঢুকে নিজের ঘরের মতোই কাজ করতে শুরু করলেন। তিনি যখন ওদের বেডরুমে বিছানা গোছাতে গেলেন, তনয়ার খুব লজ্জা লাগলো। বিছানার চাদর দেখলেই বোঝা যাবে এর ওপর দিয়ে বেশ ঝড়ঝাপটা পার হয়ে গেছে। সে তাড়াতাড়ি বলল, খালা, রান্নাঘরের হাঁড়ি পাতিল আপনি ধুয়ে ফেলুন, আমি এটা করছি। খালা নিজের মতো কিছু একটা বুঝে নিয়ে চলে গেলেন। তনয়া তাড়াতাড়ি বিছানা গুছিয়ে ফেলল। দুরি খালার সাথে সাথে থেকে সে নিজের সংসারটাও চিনতে শুরু করলো একটু একটু করে। প্রতিটা শোপিস, ফুলদানির ফুলগুলো আর দেয়ালে ঝোলানো পেন্টিং দেখলো সময় নিয়ে। বারান্দাগুলো একেবারে ফাঁকা, গাছ লাগানো যায়। ওরা দার্জিলিং থেকে এলেই এখানে গাছ লাগাবে সে। কী গাছ লাগালে সুন্দর হবে এখন থেকেই কল্পনা করে নিল। এর মধ্যে সকালের নাস্তা হিসেবে দুটো ব্রেড কোনো মতে খেয়ে কড়া এক কাপ কফি নিয়ে দিভানে বসে আরাম করে চুমুক দিল। এই ফ্ল্যাটে কেমন একটা ঝিরঝিরে শান্তি আছে। তার নিজের সংসার বলেই কি সে এরকম শান্তি অনুভব করছে? দুরি খালা এলেন। তার মুখের সাথে হাসিটা টেপ দিয়ে যেন জুড়ে থায়া। খালা, আজকা কি রানবাম? আজকে রান্না বান্না থেকে আপনার ছুটি খালা, আমি রান্না করব। আপনি বরং একটু কাটাকুটি করে দিয়ে যান। কি কাটতাম? তনয়া উঠে গিয়ে সব দেখিয়ে দিয়ে এলো। এখন শান্তির সাথে সুখ সুখ ভাবও হচ্ছে। এখন থেকেই সে বাড়ির মালকিন। একটা আস্ত সংসারে তার কথা মতো রান্না হবে, কাজ হবে। ভাবা যায়? তনয়ার মুখে হাসি ছড়িয়ে পড়ল। এভাবে তো আগে ভেবে দেখা হয়নি। স্বরূপের খোঁটা মনে আছে তনয়ার। কোনোদিনও তো কিছু রান্না করে খাওয়াইলে না। ইস, যেন কত সময় পেয়েছে। আজ খাওয়াবে ভালো করে। দুপুরে তনয়া রান্না করেনি। গতকাল মায়ের দেখা খাবারের কিছু বেঁচে ছিল, সেগুলো খালি করে একটু টিভি দেখে বিকেলের দিকে রান্না করতে গেল। অনেকগুলোই আইটেম করলো, বিশেষ করে সে যেগুলো ভালো পারে সেগুলো। গতকাল দেখেছে স্বরূপ ভর্তা পছন্দ করে। সে 3 রকমের ভর্তা করেছে, টমেটো ভর্তা, ডাল ভর্তা আর ডিম ভর্তা। শিলনোড়া থাকলে আরও করতে পারতো, কিন্তু জিনিসটা এ বাড়িতে নেই। ব্লেন্ডার মেশিনে ভর্তা তার একটুও ভালো লাগে না। গরুর মাংস বিশেষ কায়দায় বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলো, সাথে খুব অল্প মশলায় রান্না করা চিংড়ি, মটরশুঁটি দিয়ে বড় মাছ, ঝাল চচ্চড়ি আর সাদা ভাত। সব শেষে ঘরে এসে সময় নিয়ে গোসল করলো সে। সুন্দর একটা জামা পরলো, চোখে কাজল দিল। পারফিউম সে সাধারণত মাখে না ধর্মীয় নিষেধাজ্ঞার জন্য, তবে স্বামীর সামনে নিশ্চয়ই মাখা যায়। খুব সুন্দর ঘ্রাণওয়ালা সুগন্ধি উপহার পেয়েছিল সে, সেটা মেখে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে তনয়ার মনে হলো বিয়ে হলে মেয়েরা সুন্দর হয়ে যায় কথাটা তাহলে মিথ্যে না। তার নিজেরই নিজেকে আগের চেয়ে কয়েক গুণ বেশি সুন্দর লাগছে।
অপেক্ষা শেষ হলো, সরব এলো। সারাদিনের ক্লান্তির ছাপ চোখে মুখে। গত রাতে ঘুম হয়নি সেটার প্রভাবও আছে। তনয়াকে দেখে মৃদু হেসে সে ভেতরে চলে গেল। গোসল সেরে খানিক বিশ্রাম নেওয়া হয়ে গেলে তনয়া বলল, খাবে না? খুব ক্ষুধা লেগেছে। সারাদিন বলতে গেলে কিছুই খাওয়া হয়নি। এত চাপ যাচ্ছে না। আহারে, চলো খাবে, আমি নিজে রান্না করেছি। স্বরূপের মুখ উজ্জ্বল হলো। তাই নাকি? তাহলে তো এক্ষুনি বসতে হচ্ছে। টেবিলে খাবারের বহর দেখে চোখ কপালে উঠল স্বরূপের। এত কিছু? হ্যাঁ, তোমার জন্য। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।